ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন আগামী দিনের একটা বিরাট বড় ভবিষ্যৎ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুরভাবে কিন্তু বিভিন্ন অনুদান দেওয়া শুরু করেছে। আমি যদি প্রথম অনুদানের কথা বলি, আইস্যাম 1.0-তে ৭৬,০০০ কোটি টাকা কিন্তু এখানে দিয়েছে। আর পরের লেভেল সেখানে আরও বড় লেভেল ১,০০,০০০ কোটি টাকার বেশি কিন্তু অনুদান এখানে বরাদ্দ হয়েছে। সেমিকন্ডাক্টর সেক্টরটাকে যে কোনোভাবে হোক একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এই সুযোগটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় সুযোগ। এই সেমিকন্ডাক্টর সেক্টর আগামী ৫ বছর, ৭ বছর, ১০ বছরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেভাবে সাহায্য করছে এবং যেভাবে এগিয়ে চলেছে, যে কোনো সময় বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে পারে। কিন্তু তার মধ্যে একটা বড় ধাক্কা আমরা আজ পেলাম, সেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর সেক্টরের চিপ ডিজাইন করে অ্যাসিক চিপ ডিজাইনিংয়ের একটা স্পেশাল কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু আগামী দিনের একটা বিরাট বড় ভবিষ্যৎ রয়েছে। সেই কোম্পানিটার বিরাটভাবে অর্থাৎ 80% নেট প্রফিট কিন্তু ডাউন হয়ে গেছে। এই 80% নেট প্রফিট ডাউন মানে যে কোম্পানি প্রায় ১১ কোটি টাকার মতো কিন্তু গত বছরে প্রফিট দেখিয়েছিল, সে কোম্পানি আজ ২ কোটি টাকারও কম চলে এসেছে তার প্রফিটটা। একটা বিরাটভাবে ধাক্কা। আর তারই ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম, আমাদের যে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে কোম্পানিটার, সেটা পড়ে গেল। কোম্পানি স্পেশালাইজড রয়েছে সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনিংয়ের উপর, বহুদিন ধরে কাজ করে চলেছে। আজকের এই ভিডিওটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কয়েকটা রিস্কের কথা বলবো, যেই রিস্কটা না থাকলে কোম্পানিটা কিন্তু আজকে আরও বড় জায়গায় পৌঁছতে পারত। এবং দ্বিতীয়ত বেশ কয়েকটা অর্ডারের কথা বলবো এবং বেশ কিছু সুযোগ সুবিধা এবং ভবিষ্যতের কথা বলবো, যেগুলো এই কোম্পানিটাকে এখনও কিন্তু বড় জায়গায় পৌঁছতে পারে। কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। নো বাই অর সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আমি যদি বলি, এই কোম্পানিটা 338% রিটার্ন দিয়েছে 5 বছরে এতটা কালেকশন হওয়ার পরেও। বিগত 5 দিনের মধ্যে প্রায় 16% পড়ে গেছে কোম্পানিটা, এবং পড়েই চলেছে কনস্ট্যান্টলি। অথচ সেই কোম্পানির যদি একটু লক্ষ্য করো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, তাহলে বুঝতে পারবে কোম্পানিটা কীভাবে কাজ করে চলেছে। কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি ছিল, ভেরি ন্যানো ক্যাপ বলা যেতে পারে। সেই কোম্পানিটা একেবারে বিরাটভাবে উন্নতি লাভ করে আজকে মিড এবং সেখানে লার্জ ক্যাপের কাছাকাছি পৌঁছে গেছে। সেই কোম্পানিটার কিন্তু একদিকে যে কাজকর্মগুলো শুরু করেছিল শুধুমাত্র চিপ ডিজাইনিং রিলেটেড কাজ ছিল, তারও আগে কোম্পানিটা কাজ করছিল ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপরে। তারপরে চিপ ডিজাইন, সেখান থেকে অ্যাসিক চিপ ডিজাইনিংয়ের উপরে কিন্তু কাজ করেছে। এই অ্যাসিক চিপ ব্যাপারটা কি, সেটা আমি এর পরে বলবো। তারপরে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ মজাদার বিষয়গুলোকে নিয়ে কথা বলবো। তারপরে কোম্পানিটার রিস্ককে নিয়ে আলোচনা করব। আর তারপরে কোম্পানিটার কী কী সুযোগ বা অপরচুনিটি আমাদের কাছে তৈরি করে দিচ্ছে, সেখানে নিয়ে কথা বলবো। তাহলে আসা যাক। সব কিছুর মধ্যে যে কথা, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট, ভীষণভাবে ধন্যবাদ তাদেরকে। তাদের উৎসাহে কিন্তু একটার পর একটা ভিডিও করে চলেছি। সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট যেখানে আসবো, সেটা হচ্ছে এখন অ্যাসিক চিপ ডিজাইন ব্যাপারটা কি। খুব সহজভাবে যদি একটা কথা বলি, তুমি এমন একটা বিজনেস নিয়ে রয়েছো, সেই বিজনেসে তোমার একটা কাজে লাগবে, তোমার একটা ক্যামেরা, সেই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তুমি ইউজ করছো এবং এআই চিপ ডিজাইন করতে চাইছো। এই এআই চিপ ডিজাইনের জন্য বিরাট বড় কর্মযজ্ঞের দরকার। তুমি সে কাজটা করতে পারছো না, তুমি এই কোম্পানিটাকে দিকে দায়িত্ব দিলে যে আপনি পুরো কাজটা করুন। এর মধ্যে বলে রাখা দরকার কোম্পানির নামটা কি, যেটা আগে জানা দরকার, সেটা হচ্ছে মসচিপ টেকনোলজি। এই মসচিপ টেকনোলজিকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় মাপের সন্দেহ তৈরি করেছে যে কোম্পানিটা কি শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে, কোম্পানির ভ্যালুয়েশন কোথায় রয়েছে, কোম্পানি ফান্ডামেন্টাল কী বলছে, কোম্পানির রিস্ক কী রয়েছে এবং সুযোগ আসতে চলেছে ভবিষ্যতে, সেগুলো কী আসছে। তো এরপরে আসা যাক দিকে। এই টোটাল ব্যাপারটা যে কাজ করে, সে কাজটা করে দিচ্ছে এই মসচিপ টেকনোলজি। কোম্পানিটার মধ্যে প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা তৈরি করে নিচ্ছি কী কী ধরনের জিনিস তোমার লাগবে। একটা ক্যামেরার মধ্যে ক্যামেরা চিপ, ক্যামেরা এআই চিপ তুমি তৈরি করতে চলেছো। এর জন্য একটা কোম্পানি এদের উপর দায়িত্ব দিয়েছে। তো প্রথম কাজ কী হচ্ছে, রিকোয়ারমেন্টস বোঝাচ্ছি। খুব ইন্টারেস্টিং মজার জিনিস, সেই জন্যই বললাম। রিকোয়ারমেন্টস প্রথম যখন তৈরি হয়ে গেল, তার মধ্যে কী কী প্যারামিটার লাগবে, কী কী জিনিসভাবে তৈরি করবে, কী কী ধরনের ফ্রন্টে ডিজাইনিং লাগবে, কী কী যে প্রয়োজনীয়তা পড়বে, তার একটা চক আউট তৈরি হলো। সেই মতো করে কিন্তু এরা চিপটাকে ডিজাইন করে নিল, সে কোনটা কী ধরনের কী থাকবে।
তারপরে আমরা কি করলাম, RTL ডিজাইন তৈরি করলাম। এই যে পুরো একটা ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল, এখান থেকে রিকোয়ারমেন্টের মধ্যে গেল, রিকোয়ারমেন্ট থেকে তার মধ্যে চিপ ডিজাইনের কাজ হলো, তারপরে আমরা কি করলাম, RTL ডিজাইন তৈরি করে ফেললাম। রিয়েল টাইম ডিজাইনে তৈরি করার পর সেটাকে কী করলাম, ভেরিফিকেশন করলাম যে ডিজাইনটা আমরা তৈরি করেছি সেই ডিজাইনটার পারফেক্টলি যে কাজগুলো সেগুলো ঠিকমতো করছে কিনা। তারপরে ভেরিফিকেশনগুলো করার পরে আমরা কি করলাম, টেস্টিংয়ের কাজগুলো করলাম যে এরপরে টেস্টিং কোনটার পর কোনটা করতে হবে। তারপরে আমরা কি করলাম, তারপর এখান থেকে আমরা ফিজিক্যাল ডিজাইনটা তৈরি করে নিলাম। ফিজিক্যাল ডিজাইন যখন তৈরি হয়ে গেল, এইটাই হলো ফাইনাল কাজ। তারপরে কি করলাম, টেপ ইন টেপ আউট করে দিলাম। এই টেপ ইন কথার অর্থ হলো গোটাটাকে আমরা প্যাকিং করলাম। প্যাকিং করে কোথায় পাঠালাম, ডাইরেক্টলি ফাউন্ড্রিতে পাঠিয়ে দিলাম। ফাউন্ড্রি মানে TSMC, ইন্টেল, স্যামসুং এদের কাছে পাঠিয়ে দিলাম। এই টেপ ইন করার মধ্যে টোটাল কাজটা কমপ্লিটের পরে যখন ইন্টেল কিংবা TSMC এটাকে টোটালি ম্যানুফ্যাকচার করলো, করে ফেরত নিয়ে এলো, তারপরে অন্য কাজ। এই যে গোটা ব্যাপারটা কিন্তু মসচিপ করছে, একে আমরা বলছি অ্যাসিক চিপ ডিজাইনিং। এই যে চিপ ডিজাইনিংয়ের পুরো ব্যাপারটা কমপ্লিট হলো। এখানে কেন কথাটা বললাম মজার, এইবারে বলবো। এখানেই লুকিয়ে রয়েছে বাকি অনেক কিছু সূত্র। যখন এই অ্যাসিক চিপ যেসব কোম্পানি ডিজাইন করে তারা কিন্তু পুরো টাকা একবারে পায় না। যেরকম চিপ ডিজাইনটা করে দিল তখন এটা 20% পেমেন্ট পেলো, হয়ে গেল। এরপরে RTL ডিজাইন তৈরি করার পরে যখন ভেরিফিকেশনের কাজ শেষ হলো তখন এরা 30% টাকাটা কিন্তু পেলো, পুরো টাকা তখনও পেলো না। এরপরে যখন ফিজিক্যাল ডিজাইন করলো তখন এটা 25% অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট এরা পেলো। এবং ফাইনাল যখন টেপিন হয়ে কমপ্লিট হয়ে চলে গেল ফাইনালি, তখন বাকি যে টাকাটুকু রইল সেই টাকাটুকু কিন্তু মোটামুটি 25% মতো তখন ওরা ফাইনালাইজ পেলো, যখন এখান থেকে পেয়ে গেল। বোঝা গেছে? তাহলে এইটা না পাওয়াটা এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রেই কিন্তু আবার একটা নেগেটিভ পয়েন্ট তৈরি করে। বোঝা গেছে? তাহলে এই হলো মেন ব্যাপার। এবার আসছি কেন এই পড়ার পিছনে কারণটা কি। প্রথম কারণ তো বুঝে গেলে, একবারে কোনো জায়গায় টাকা পায় না। যে অর্ডারগুলো দিচ্ছে পুরো টাকা কখনোই এরা পায়। প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং থেকে নিউ অর্ডারে যে কনভার্সনগুলো হবে, সেই কনভার্সন হতে গেলে যে সময়টা নিচ্ছে, এই বিরাট সময়টাই আলটিমেটলি এদের নেট প্রফিটটা কিন্তু কমিয়ে দিচ্ছে। হয়ে গেল এটা। 3 নাম্বার, সেটা হচ্ছে মার্জিন কস্ট। মার্জিন কস্ট যদি বলি, মার্জিন কস্ট বলতে এমপ্লয়ি কস্ট, এমপ্লয়ি স্যালারি এটসেট্রা এগুলো, এবং কিছু যেগুলোকে বলছি আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস, যেরকম প্ল্যান্ট মেশিনারি প্রচুর লাগছে এবং টেকনোলজি লাগছে প্রচুরভাবে, কিছু কাজ বাইরে থেকে করিয়ে আনতে হচ্ছে। তো সেই জন্য এদের কিন্তু কস্টিংটা অনেকটা বেশি হয়ে যায়, যেটা কিনা প্রফিটেবিলিটিতে এই মুহূর্তে অ্যাটাক করছে, যেটা টেম্পোরারি, কিন্তু মানে ফিউচারে গিয়ে সেটা কিন্তু আর এই বার্ডেনটা বলবো। সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে নেট প্রফিট 78% পড়েছে এবং রেভিনিউ প্রায় 14% পড়েছে এবং এবিটাডি খুব প্রয়োজনীয় 12% মতো পড়েছে। আমি এবিটাডি নিয়ে মেম্বারদের পরে বলছি, অবশ্যই বলবো, আজ নাও নেক্সটে বলবো। আচ্ছা, এইগুলো তো সব গেল এই ব্যাপারে। এবারে আসবো এই কোম্পানিটার ক্ষেত্রে ভবিষ্যৎ কী রয়েছে। তো ভবিষ্যতে যাওয়ার আগে যেটা আমার দরকার, সবথেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে কোথায়? ইন্টারেস্টিং পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে একদিকে অ্যাসিক চিপ যেরকম এদের ক্ষেত্রে স্লো করে দিচ্ছি প্রফিটেবিলিটিতে, লং টার্ম ইম্প্যাক্ট কিন্তু এদের একটা পজিটিভ পড়বে। লং টার্ম ইম্প্যাক্ট কীভাবে পজিটিভ হচ্ছে তার কারণটা আমি এবারে একটু বলে দিচ্ছি। যেসব কোম্পানি এদের সঙ্গে রয়েছে, যারা মানে অনেক দিন ধরে বড় বড় ক্লায়েন্ট রয়েছে এদের সঙ্গে, তাদের সঙ্গে যে কন্ট্রাক্টগুলো রয়েছে, এই কন্ট্রাক্ট থেকে কনভার্সন হওয়াটা, যে মানে প্রফিটেবিলিটি কনভার্সন হওয়াটা এদের ক্ষেত্রে একটা সময় সাপেক্ষ ব্যাপার তৈরি করছে, যেটা আলটিমেট ইম্প্যাক্ট গিয়ে পড়ছে। কিন্তু যখন এটা টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন এদের এই কাজ থেকে একটা লং টার্মে বড় প্রফিটেবিলিটি কন্টিনিউয়াস ওয়েতে প্রসেসে পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার আমি অপরচুনিটি যাওয়ার আগে রিস্কগুলোকে নিয়ে কথা বলবো। সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় রিস্ক দাঁড়িয়ে রয়েছে। রিস্কের মধ্যে প্রথম ঘটনা যেটা বলার, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু এখনও এমন লেভেলে নেই যে কোম্পানিটা চমক দিতে পারে। কোম্পানির রিস্কের মধ্যে প্রথম যে রিস্ক জায়গাটাকে একটা ট্র্যাক করছে, সেটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু বেশ একটা বড় মাপের রয়েছে। মানে যাকে বলবো আমরা মানে গ্লোবাল লেভেল কম্পিটিশান, গ্লোবাল কম্পিটিশান খুব বড় রয়েছে। কারণ এরকম ধরনের কাজ, অ্যাসিক লেভেলের কাজ ইন্ডিয়াতে বেশি না হলেও ওয়ার্ল্ডে কম্পিট করছে, তখন কিন্তু বড় জায়গায় পড়ছে।
সেকেন্ড ওয়ান, কেন গ্লোবালি এরা কিন্তু এক্সপোর্ট করে, প্রচুর এক্সপোর্ট হয় এদের। সেকেন্ড আমি যে কথাটা বলতে চলেছি কোম্পানির রিস্ক লেভেল, সেটা হচ্ছে যেহেতু এটা মিড এবং স্মল ক্যাপ টাইপের, সুতরাং এদের যে ভোলাটিলিটি সেটা কিন্তু খুব বেশি রয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে। ভোলাটিলিটি বেশি থাকার অর্থ হচ্ছে কখনো পড়ছে কখনো উঠছে। যদি বিগত 10 বছরের ডেটা দেখো, সেখানে দেখবে প্রফিটটা কখনো কখনো মানে নেট লসে পৌঁছেছে, আবার প্রফিটটা জাম্প করেছে। এটা একটা ফ্ল্যাকচুয়েট তৈরি করছে, যেটা কিনা ইনভেস্টারদের মধ্যে একটা মানে কি বলবো বিশ্বাসযোগ্যতাটা কমিয়ে দিচ্ছে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এই মুহূর্তে রয়েছে, সেটা হচ্ছে কোম্পানির রিস্কটা রয়েছে গ্লোবাল মার্কেটের উপরে। গ্লোবাল মার্কেটের দিকে তাকিয়ে কিন্তু এদের রিস্কটা তৈরি হচ্ছে। গ্লোবাল মার্কেট রিস্ক বলতে এই মুহূর্তে যে ধরনের যুদ্ধ তৈরি হচ্ছে, পরিস্থিতি, এই H1B ভিসা, অ্যাজিটেশন, ইনফ্লেশন ফিয়ার, গ্লোবাল ক্ষেত্রে ইন্ডিয়ান রুপি কস্ট ডেপ্রিসিয়েশন, এইগুলো ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে ইনডাইরেক্টলি গ্লোবাল মার্কেটে এদের চেনকে, গ্লোবাল মার্কেটে এদের সাপ্লাই চেনটাকে। অর্থাৎ যখনই এরা প্রোডাক্ট কিনছে বা চিপ ডিজাইন করছে, আলটিমেটলি এখন এক্সপোর্ট করছে সেটাকে, তখন সেইখানে যে ডিমান্ডগুলো ছিল, ডিমান্ডগুলো অনেক কমে গেছে। ফলে বেশ কিছু প্রজেক্ট ডিলে হচ্ছে, কিছু প্রজেক্ট আলটিমেটলি থেমে গেছে, এবং ভবিষ্যতে কী হবে সেটা বলা যাচ্ছে না। এইগুলো ইম্প্যাক্ট ফেলছে মার্কেটে। যদি এইটা সাস্টেন করে যায়, এই রিস্কটা আগামী কয়েক বছর থাকে, তাহলে কোম্পানি কিন্তু প্রচণ্ডভাবে মানে বড় লেভেলে কিন্তু একটা ধাক্কা লাগবে। লাস্ট ওয়ান যেটা বলবো, প্রফিটেবিলিটি ইম্প্যাক্ট পড়ছে দুভাবে। একটা হচ্ছে মার্জিনাল কস্ট লেভেলে, আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের যে প্রসেস লেভেলে। মার্জিনাল কস্ট লেভেল বলতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এক্সপেন্সগুলো বেশি হয়ে যাচ্ছে। ইনডাইরেক্ট এক্সপেন্স কিছু রয়েছে, ডাইরেক্ট যে এক্সপেন্সের মধ্যে কোনো এই ওয়েজেস, স্যালারি এটসেট্রা, প্ল্যান্ট মেশিনারি, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তারপরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তারপরে টেকনোলজিগুলোকে নিয়ে ইমপ্লিমেন্ট করা, অ্যাকোয়ার করা, অ্যাকুইজিশন অফ ডিফারেন্ট কোম্পানিজ, এইগুলো আলটিমেটলি এদের প্রফিটেবিলিটিতে ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়ছে। ইনডাইরেক্টলি ক্ষেত্রেও দেখা যাচ্ছে মানে সেম ওয়েতে ইনডাইরেক্টলি যে র মেটেরিয়াল প্রসেস করার পরে সেগুলো সেলস ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, কন্টিনজেন্সি ফান্ড ক্রিয়েট করা, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রভিশন করতে হচ্ছে, কারণ কবে প্রফিটেবিলিটি আসবে সেইটা বোঝা যাচ্ছে না। যেসব কারণের জন্য প্রফিট আর লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে এদেরকে বেশ কয়েকটা জায়গায় প্রবলেম তৈরি করছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টও যদি দাও, সেখানে প্রফিটেবিলিটি যেটা তৈরি করছে, যে অপারেশন থেকে যে প্রফিটটা আসছে, সেখানে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে এই টোটাল ব্যাপারটা, যে কারণের জন্য নেট ক্যাশ ফ্লোর মধ্যে আমরা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, যেটা যদি লং রানে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করবে। তাহলে এইগুলো হওয়ার পরে শেষ কথায় আসবো, অপরচুনিটি। একটা দুর্দান্ত সুযোগ রয়েছে কোম্পানিতে, নট ইনভেস্টমেন্ট কথা নিয়ে বলছি না, আমি বলতে চলেছি অপরচুনিটি কোম্পানিটা রয়েছে বিরাট। অ্যাসিক চিপ ডিজাইনিংয়ে ভারতের মধ্যে কয়েকটা মানে গণ্যমান্য কোম্পানির মধ্যে প্রথম হচ্ছে এই কোম্পানিটা। এই কোম্পানি যেভাবে কাজ করছে, এইটা আলটিমেটলি এদেরকে ভবিষ্যতে যত ডিমান্ড বাড়বে, ডিমান্ড হচ্ছে দুরকম, একটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড, একটা হচ্ছে গ্লোবাল ডিমান্ড। দুটোর ক্ষেত্রে কিন্তু বড় ব্যাপার। ডোমেস্টিক ডিমান্ডটা বহু বাড়ছে, ডেটা সেন্টারে চিপের প্রয়োজন পড়ে যাচ্ছে, এছাড়াও ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, সেখানে চিপের প্রয়োজন পড়ে যাচ্ছে, বিএমএস মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্ভিস, সেখানে কিন্তু চিপের প্রয়োজন পড়ছে, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, অটোমোবাইল সেক্টর, সেখানে চিপের দরকার পড়ে যাচ্ছে। লক্ষ লক্ষ চিপের বিরাট ডিমান্ড রয়েছে, যেগুলো মিট আপ করার জন্য এইসব কোম্পানিগুলো বিশেষ প্রয়োজন। যে কোনো সময় যদি এখন নতুন করে একটা কোম্পানি তৈরি হয়, সে যে পরিমাণে কাজ করবে তার থেকে অনেক বেটারভাবে এই কোম্পানিটা কাজ করে চলেছে। এটা আলটিমেটলি বড় একটা সুবিধা করছে। এবং লাস্টলি যেটা বলার, এমবেডেড টেকনোলজি যেটা নিয়ে এসছে, এই মসচিপ টেকনোলজি, যেটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। তাহলে এবার আসছি ফাইনাল জায়গাতে। অর্ডার বুকের কথা যদি বলি, কিছু অর্ডার বুক রয়েছে এখনই পেন্ডিং, বড় মাপের জায়গা তৈরি করছে। এবার আসছি লাস্ট কথাতে, তাহলে কবে বাই করব, কেনাটা কি কখন করা যায়? তার উত্তরে যদি বলি, এই মুহূর্তে কেনার মতো সিচুয়েশান নেই। কেন নেই? আমরা যখন রেভিনিউ গ্রোথটা একটা পজিটিভ জায়গা দেখব, যে একটা রেভিনিউ গ্রোথ বড় জায়গা থাক আমাদের, তো মানে পজিটিভ ব্যাপার, অন্তত রেভিনিউ গ্রোথ 12%-এর ওপরে যখন উঠবে, অ্যাটলিস্ট 18 to 20% রেভিনিউ গ্রোথ, সেই অবস্থা এবং প্রফিটেবিলিটি ভালো যেখানে আসবে, ঠিক তখনই আমাদের কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করুন, অর্ডার এক্সিকিউশনগুলো বাড়বে, তখনই আমাদের কিন্তু কেনার মতো পরিস্থিতি আসবে। এখন কেনার পরিস্থিতি নেই। আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ বলি, কোম্পানিটা এই মুহূর্তে 4000 crores-এর কোম্পানি দাঁড়িয়ে রয়েছে, 4000 কোটির কোম্পানি, যেটা কিনা স্মল থেকে মিড লেভেলের দিকে ঢুকছে কোম্পানি। এবার আসছি সেকেন্ড ঘটনার দিকে। যদি পি দেখি, ফান্ডামেন্টালের জায়গায় প্রাইস টু আর্নিং রেশিও দেখি, সেটা কিন্তু যথেষ্ট হাই রয়েছে। এই মুহূর্তে পি রয়েছে 126।
যে জন্য আমি বলেছিলাম যে কোম্পানিতে অপরচুনিটি তৈরি হলেও এখন কিন্তু কেনার মতো অবস্থা নেই, যেখানে 26 হচ্ছে সেক্টরিয়াল যে ইন্ডেক্স বলে, সেক্টরিয়াল যে পরিস্থিতি মানে স্ট্যান্ডার্ড যেটা, সেখানে 26-এর জায়গায় 126 হচ্ছে। রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই ফান্ডামেন্টালি বিরাট ভালো কিছু নয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যারাউন্ড 11 রয়েছে, যেটা কিনা খুব একটা ভালো। ঋণের পরিমাণ খুব কম রয়েছে, 0.22 রয়েছে। পিইজি, প্রাইস টু আর্নিং গ্রোথ, এই পিইজি কি, ডেট টু ইকুইটি রেশিও কি, রিটার্ন ইকুইটি কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি, এনআইএম সমস্ত কিছু কিন্তু মেম্বারশিপ দেখতে পারো। কারণ কেন বলছি, সেগুলো নিয়ে যদি এখানে বলতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে, যে সময়টা আমাদের কারোরই নেই। সুতরাং সেই জায়গাটা দেখতে হবে। হয়ে গেল, এটা ফান্ডামেন্টালি খুব বিরাট জায়গা নয়, কিন্তু কোম্পানির আলটিমেট জায়গাটা পজিটিভিটি আসছে। রিস্ক কিছু রয়ে গেল, রিস্কের মধ্যে নেট ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গ্লোবাল রিস্কের জন্য এই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আগে বলে নিয়েছি। অপরচুনিটি বিরাট রয়েছে। অপরচুনিটি মানে কোম্পানি ভবিষ্যতে শুধু সময়ের অপেক্ষা, কোম্পানি একটা বিরাট বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে হয়তো 3 বছর, 4 বছর, 5 বছর। রেভিনিউ গ্রোথটা আস্তে আস্তে পজিটিভিটি আসবে, একটা বড় মাপের প্রসেসের মাধ্যমে রেভিনিউ গ্রোথ আসে। সুতরাং ওয়েট করা ছাড়া এই মুহূর্তে কবে কিছু নেই।